নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। আজকের গল্পটি রাজস্থানের বসবাসকারী অনুরাধার। তাই আসুন এখন অনুরাধার দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনে। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি সবসময় বলি যে তুমি নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তুমি সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তুমি এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তুমি সত্যিই অনেক উপভোগ করবে। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম অনুরাধা এবং যখন এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল তখন আমি খুব ছোট ছিলাম। কিন্তু যখন এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল তখন আমার ধারণা ছিল না যে এই ঘটনার প্রভাব সারা জীবন আমার উপর থাকবে। আসলে এটা সেই দিনগুলির কথা যখন এক ধরনের ঘটনা ঘটত। আমাদের গ্রামে একটা কুয়ো ছিল এবং গ্রামের প্রায় সকলেই সেই কুয়ো থেকে জল ভরত। সেই সময় কলের পাইপের কোনো সুবিধা ছিল না, তাই গ্রামের সকল মহিলারা জল আনতে ওই কুয়োতে যেত। আমাদের গ্রামের কুয়োটি ছিল খুব বড় এবং সেই কারণেই আমাদের গ্রামের সবাই সেখানে জল আনতে যেত। আমার বাড়ির মা এবং ঠাকুমা সেই কুয়োতে জল আনতে যেতেন এবং আমি তখন খুব ছোট ছিলাম। তাই ছোটবেলায় আমারও খুব ইচ্ছা ছিল তাদের সাথে জল আনতে যাওয়ার। সেই কারণেই আমার ঠাকুমা আমার জন্য একটি ছোট পাত্র এনেছিলেন যা আমি মাথায় রেখে মা এবং ঠাকুমার সাথে সেই কুয়োতে জল আনতে যেতাম। এখন কিছুদিন পর আমি বড় হওয়ার সাথে সাথে আমার পরিবার আমাকে পড়াশোনার জন্য গ্রাম থেকে অনেক দূরে শহরে পাঠায়। এখন আমি আমার গ্রাম, বাবা মা সব কিছু ছেড়ে অনেক দূরে শহরে চলে আসি। কিন্তু কয়েক বছর পর আমার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার গ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা শুরু করি। যেদিন আমি আমার গ্রাম থেকে শহরে পড়াশোনা করার জন্য এসেছিলাম, প্রথম দিন থেকে এত বছর ধরে আমি একবারও আমার গ্রামে যাইনি। এই কারণে আমি আমার গ্রামকে খুব মিস করতাম। এখন যেদিন আমি আমার গ্রামে পৌঁছাই, গ্রামে আমার বাড়িতে যাওয়ার সময় সেই গ্রামের গলিপথ দিয়ে যাওয়ার সময় আমি সেই কুয়ো দেখতে পাই যেখানে আমি আমার ছোটবেলায় জল আনতে যেতাম। সেই কুয়ো দেখে আমি মনে মনে ঠিক করেছিলাম যে আজ বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আমি প্রথমে মা এবং ঠাকুমার সাথে জল ভর্তি করার জন্য ওই কুয়োতে যাব। এরপরে আমি আমার বাড়িতে পৌঁছাই এবং সবার সাথে দেখা করার পরে আমি আমার মাকে বলি যে চলো আমরা সেই কুয়ো থেকে জল ভরে আসি। আমি আমার মাকে এই কথাটি বলেছিলাম, হঠাৎ তিনি আমার উপর খুব রেগে যান এবং তিনি আমাকে বলেন যে ভবিষ্যতে ওই কুয়োটির নামও নেবে না এবং তোমার মন থেকে মুছে ফেলো যে জল ভর্তি করতে বা অন্য কোনো কাজের জন্য তোমাকে সেই কুয়োতে যেতে হবে। আমার মায়ের এই আচরণ দেখে আমার এক মুহূর্তের জন্য খুব খারাপ লাগলো। আমার মনে হয়েছিল আমি এত বছর পর এই গ্রামে এসেছি এবং আমি আসার সাথে সাথেই তিনি আমার উপর এত রেগে গেলেন। এরপরে যখন আমি সন্ধ্যায় আমার ঠাকুমার সাথে বসেছিলাম
তখন আমি আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করি, এখন তোমরা কি সেই কুয়োর থেকে জল আনতে যাও না? আমার কাছ থেকে এই কথা শোনার সাথে সাথেই ঠাকুমা আমার মায়ের চেয়ে 3 গুণ বেশি রেগে যান এবং আমাকে বলেন যে, আজ তুমি তোমার মুখ থেকে সেই কুয়োর নাম নিয়েছ, যদি আমি আবার তোমার মুখ থেকে এই কুয়োর নাম শুনি তাহলে আমি তোমাকে সাথে সাথে শহরে ফেরত পাঠিয়ে দেব। এখন দিদিমার কাছ থেকে এই কথা শোনার পর আমি বুঝতে পারছিলাম না কেন সেই কুয়োর নাম শুনে সবার মনোভাব এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো সেই কুয়োর জন্যই তাদের কারো সাথে ঝগড়া হয়েছে। আগেও যখন আমরা সেই কুয়োর কাছে জল আনতে যেতাম তখন মা এবং ঠাকুমার সাথে গ্রামের অনেক মহিলা জল ভর্তি করা নিয়ে ঝগড়া করতেন এবং সেই সময়ে এটি তাদের জন্য একটি সাধারণ বিষয় ছিল। তাই সেই সময়ে আমিও ভেবেছিলাম যে হয়তো তাদের কারো সাথে ঝগড়া হয়েছে, আর সেই কারণেই মা এবং ঠাকুমা সেই কুয়োর নাম শুনে এত রেগে যাচ্ছেন। আসলে যখন আমি এই গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে গিয়েছিলাম এবং শহর থেকে আমার গ্রামে ফিরে এসেছিলাম তখন প্রায় 12 বছর কেটে গিয়েছিল। তাই ইতিমধ্যে গ্রামে কি ঘটেছিল সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এবং সেই কুয়োতে কি হয়েছিল সে সম্পর্কেও আমার কোনো তথ্য ছিল না। আমি কেবল মনে মনে ভাবছিলাম সম্ভবত আমার পরিবারের সদস্যদের জল ভর্তি করা নিয়ে কারো সাথে ঝগড়া হয়েছে এবং সেই কারণেই তারা আর সেই কুয়োতে জল ভর্তি করতে যায় না। তারপর আমার মনে একটা চিন্তা এলো যে যদি আমার পরিবারের সদস্যদের সেই কুয়ো থেকে জল ভর্তি করা নিয়ে কারো সাথে ঝগড়া হয় তাহলে আমি দিনের বেলায় সেই কুয়োতে জল ভর্তি করতে যাব না, বরং রাতে আমি সেই কুয়োতে জল ভর্তি করতে যাব, কারণ রাতে সবাই ঘুমিয়ে থাকবে এবং সেই সময় কেউ আমাকে সেই কুয়ো থেকে জল ভর্তি করতে দেখবে না। এখন এই কথা ভাবতে ভাবতে আমি রাতের জন্য অপেক্ষা করতে শুরু করি, কারণ আমার এত তীব্র ইচ্ছা ছিল যে আমি সেই কুয়ো থেকে জল আনতে পারি, যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আমি শহরের জীবন নিয়ে খুব বিরক্ত ছিলাম এবং এখন আমার জীবনে সেই শৈশবে বাঁচতে চাই। আমি আবার গ্রামের সেই স্মৃতিগুলোকে তাজা করতে চাই। কিন্তু আমি জানতাম না যে আমার চলে যাওয়ার পর গ্রামে এত কিছু বদলে গেছে যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি এবং আমার মনেও আসেনি। আমার কোনো ধারণা ছিল না যে আমি রাতে একা ওই কুয়োর কাছে জল আনতে যাওয়ার পরিকল্পনা করে আমার জীবনের একটা বড় ভুল করে ফেলব। সবাই খাবার খাওয়ার সাথে সাথে আমি সবার ঘুমানোর জন্য অপেক্ষা করি এবং রাত 11টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। তারপর আমি চুপচাপ বিছানা থেকে উঠে বাড়ির বাইরে যাই এবং আমাদের বাড়িতে রাখা পাত্রটি তুলে নিয়ে বাড়ি থেকে সেই কুয়োর দিকে চলে যাই। এখন যখন আমি আমার বাড়ি থেকে ওই কুয়োর কাছে জল আনতে যাচ্ছিলাম ততক্ষণে পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছিল এবং গ্রামের চারপাশ নিস্তব্ধ ছিল। আমি যখন ছোট ছিলাম তখন রাতে ঘর থেকে বের হতে খুব ভয় পেতাম, কিন্তু শহরে যাওয়ার পর আমার ভয় চলে গিয়েছিল, কারণ দিনের তুলনায় রাতে শহরে বেশি কোলাহল থাকে এবং আমরা দিনের তুলনায় রাতে শহরের রাস্তায় বেশি ঘোরাঘুরি করতাম। তাই সেই সময় আমি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ভয় অনুভব করিনি। কিছুক্ষণ পর আমি কুয়োর কাছে পৌঁছালাম, কিন্তু সেটা দেখে আমার একটু অদ্ভুত লাগলো। যখন আমি সেই কুয়োর দিকে মনোযোগ সহকারে তাকালাম তখন মনে হলো যেন অনেক দিন ধরে কেউ এখানে জল ভরতে আসেনি, কারণ সেই কুয়োর চারপাশে সম্পূর্ণ শুকনো ছিল এবং কাঁটাযুক্ত গাছপালা জন্মেছিল। তখন এক মুহূর্তের জন্য আমি সেই কুয়োর কাছে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। তখন আমি একটি জিনিস খুব অদ্ভুত দেখতে পেলাম যে সেই কুয়োর চারপাশের সমস্ত ঘর এখনো সম্পূর্ণ খালি, সেখানে কেউ বাস করত না। তারপর যখন আমি এই জিনিসটি উপেক্ষা করে কুয়োর দিকে পা বাড়ালাম তখন আমি দেখতে পেলাম
যে সেই কুয়োর দড়িটি অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটি দেখে মনে হয়েছিল যে কেউ এটি অনেক দিন ধরে ব্যবহার করেনি এবং এর সাথে বাঁধা বালতিটিও অনেক মরিচা ধরে গেছে। এটি দেখে আমি বুঝতে পারিনি যে এটি কিভাবে ঘটতে পারে। লোকেরা প্রতিদিন এই কুয়োর কূপ থেকে জল নেয়, তাহলে এই বালতিটিতে এত মরিচা কেন? এটি দেখে মনে হয়েছিল যেন এটি অনেক দিন ধরে জলে রাখা হয়নি। যখন আমি সেই বালতিটি হাতে তুলে নিলাম তখন আমার মনে হয়েছিল যে খালি বালতিটি খুব ভারী। তারপর ভাবলাম, আমরা যখন বালতিটি ভরতে আসতাম তখন এই বালতিটির ওজন এত বেশি ছিল না, কিন্তু আজ এই বালতিটা আমার কাছে এত ভারী লাগছে কেন? মনে হচ্ছে যেন এটা জলে ভরা। বালতিটা তুলে নেওয়ার পর আমি এই সব ভাবছিলাম, ঠিক তখনই আমার কানে কারো পায়ের নুপুরের শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল যে যারা আসে তারা যেন নুপুর পরে আছে এবং কেবল একজন মেয়ে বা মহিলারাই নুপুর পরতে পারে। তারপর আমি কিছুক্ষণ সেখানে থেমে থাকি এবং যারা আসে তাদের আসার জন্য অপেক্ষা করি, কিন্তু আমার কানে কেবল নুপুরের শব্দ শুনতে পাই, কিন্তু কেউ সেখানে আসে না। তারপর হঠাৎ আমার কি হয় জানি না, যখন আমি চারপাশে তাকাই এবং সেই পরিবেশ দেখি, আমি জানি না কেন আমি হঠাৎ ভয় পেতে শুরু করি এবং অন্ধকার নির্জন কুয়োর সাথে খালি পরিত্যক্ত পুরনো বাড়িগুলি দেখে আমার ভয় লাগতে শুরু করে। তারপর আমি ভাবি যে আমার পাত্রটি জলে ভরে এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর আমি সেই বালতিটি সেই কুয়োতে ফেলি এবং যখন আমি সেই বালতিটি জলে ডুবে যাওয়ার শব্দ আমার কানে শুনতে পাই তখন আমি সেই দড়িটি উপরের দিকে টানতে শুরু করি, কিন্তু আমার সমস্ত শরীরের শক্তি ব্যবহার করেও আমি সেই দড়িটি এক হাতও উপরে টানতে পারিনি। আমি ভাবি যে কি হয়েছে যে বালতিটি উপরে উঠছে না। বারবার চেষ্টা করার পরেও সেই বালতিটি একটু উপরে উঠছে না। তারপর আমি নিচু হয়ে সেই কুয়োর ভেতরে তাকানোর কথা ভাবি এবং যখনই আমি নিচু হয়ে সেই কুয়োর ভেতরে তাকাই তখন দেখলাম যে একজন মহিলা জল ভর্তি বালতির দড়িতে ঝুলন্ত অবস্থায় উঠে আসছেন এবং তাকে খুব ভয়াবহ দেখাচ্ছিল। সেই সময় চারপাশ খুব অন্ধকার ছিল, তাও আমি তার মুখটি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কারণ তার সাদা চোখগুলো সেই ঘন অন্ধকারে খুব জ্বলছিল। যখন আমি তার মুখের দিকে মনোযোগ সহকারে তাকালাম তখন দেখলাম তার চোখের মাঝখানের কালো মণিটি নেই এবং তার চোখ পুরো ডিমের মতো সাদা ছিল এবং অন্ধকারে খুব জ্বলছিল। এখন আমি সেই মহিলার দিকে তাকিয়েছিলাম এবং সে ধীরে ধীরে দড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠে আসছিল। এখন আমি সেখান থেকে পালাতে চাইছিলাম, কিন্তু আমি চাইলেও সেখান থেকে পালাতে পারছিলাম না, কারণ যখন আমি সেখান থেকে পালাতে চেষ্টা করছি তখন আমার শরীরে কোনো বোধ ছিল না। আমার মনে হয়েছিল যেন আমার শরীর সেখানে জমে গেছে। তারপর আমি জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু তখন আমার গলা থেকে কোনো শব্দ বের হয়নি এবং এখন সেই মহিলা ধীরে ধীরে আমার কাছে চলে এসেছে। এখন তার আর আমার মধ্যে মাত্র কয়েক ফুট দূরত্ব ছিল। আমি এখনো তার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই কানে আবার একই রকম নুপুরের ঝনঝন শব্দ শুনতে পেলাম। এবার সেই শব্দ শুনে আমার মনে হলো যেন কেউ আমার দিকে ছুটে আসে এবং ঠিক তখনই কেউ আমার কোমরে জোরে আঘাত করলো এবং আমি কুয়োর ভেতরে পড়ে গেলাম। কিন্তু পড়ার সময় সেই কুয়োর বালতিটির দড়ি আমার হাতে এসে পড়ল আর আমি সেটা ধরে ফেললাম। কিন্তু যখন আমি সেই কুয়োর ভেতরে পড়লাম তখন আমি সেই মহিলার অনেক নিচে ছিলাম, যে ইতিমধ্যেই আমার সামনে সেই দড়ি থেকে ঝুলছিল এবং ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছিল। আমি সেই বালতির দড়িটি আমার হাতে দিয়ে শক্ত করে ধরেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমার হাত থেকে সেই দড়ি পিছলে যাচ্ছিল। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছিলাম যেন দড়িটা ধরে কোনোভাবে কুয়ো থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমার চেষ্টা ব্যর্থ হয়েছিল।
আমি তখনও নিজেকে কুয়ো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমার উপরের দড়িতে ঝুলন্ত সেই মহিলাটি অদ্ভুত স্বরে হাসতে শুরু করে এবং আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভারী স্বরে বলে, অনেক দিন পর কেউ আমার ফাঁদে পড়েছে, যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। তোমরা আমাকে বাঁচাওনি। এই কূপের জলে আমি কেমন কষ্ট পাচ্ছি। আমি কোন অন্যায় করেছি যে আমাকে এত যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হলো? আমি এত চিৎকার করার পরেও তোমাদের কেউ আমাকে বাঁচাতে আসেনি, তাই আজ আমি তোমাকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এই সব কথা শোনার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার উপরে ঝুলন্ত মহিলাটি জীবিত মানুষ নয়, বরং সে কোনো আত্মা, এবং সম্ভবত সেই কারণেই আমার মা এবং ঠাকুমা আমাকে এই কুয়ো থেকে জল ভরতে নিষেধ করেছিলেন। সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি তাদের কথা না শুনে অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আমাকে যে কোনো উপায়ে সেই ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে হবে। কিন্তু সেই সময় সেই দড়িতে ঝুলন্ত অবস্থায় আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই বিপদ থেকে নিজেকে বাঁচাবো, এবং সময়ের সাথে সাথে আমার হাতও ধীরে ধীরে সেই দড়ি থেকে নিচের দিকে সরে যাচ্ছিল। আর এর সাথে সাথে আমার ভয় হচ্ছিল যে এই দড়িটা ছিঁড়ে যেতে পারে। এবার সেই ডাইনি আমার পায়ের কাছে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পর সে আমার পা ধরে ফেলল, এবং আমার পা ধরার সাথে সাথেই তার ধরার স্পর্শ আমার কাছে খুব অদ্ভুত মনে হলো। কিন্তু আমি জানি না সেই সময় আমি এত সাহস কোথা থেকে পাচ্ছিলাম যে এত ভয়াবহ দৃশ্য দেখার পরেও আমি সেই দড়ি ধরে সেই কুয়োতে ঝুলছিলাম। ঠিক তখনই সেই ডাইনি ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ আমার কানে কেউ চিৎকার করতে শুনলাম। যখন আমি সেই আওয়াজটি মনোযোগ সহকারে শুনলাম, তখন কেউ বারবার বাইরে আমার নাম ধরে ডাকছিল, অনুরাধা, অনুরাধা। যখন আমি তার কথা মনোযোগ সহকারে শুনলাম, তখন এটি ছিল আমার ঠাকুমার আওয়াজ। আমার ঠাকুমার গলার আওয়াজ শোনার সাথে সাথেই আমি বুঝতে পারলাম যে আমার জীবন বাঁচানোর এটাই একমাত্র সুযোগ। যদি আমি এই সুযোগ হাতছাড়া করি, তাহলে আমার জীবন এখানেই শেষ। তারপর আমি অনেক সাহস সঞ্চয় করে জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু সম্ভবত আমার চিৎকারের আওয়াজ ঠাকুমার কানে পৌঁছালো না। তারপর আমি পূর্ণ সাহসের সাথে আবার জোরে চিৎকার করলাম, এবং এবার হয়তো আমার ঠাকুমা শুনতে পেল। কিন্তু আমি ঠাকুমাকে ডাকার সাথে সাথেই আমার উপরে ঝুলন্ত ডাইনিটি আমাকে জোরে টেনে নিচের দিকে টেনে নিয়ে অদ্ভুত এক পথ দিয়ে যেতে শুরু করলো, আর বলল যে আজ যতই চিৎকার করো না কেন, তুমি আজকে পালাতে পারবে না। আজ আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। হঠাৎ আমি আমার মাথার উপরে আমার ঠাকুমার আওয়াজ শুনতে পেলাম, আর যখন আমি উপরে তাকালাম, আমার ঠাকুমা সেই কুয়োর কাছে দাঁড়িয়েছিলেন। আর আমার সাথে এই দৃশ্যটি ঘটতে দেখে ঠাকুমাও এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তারপরে তিনি সাহস সঞ্চয় করে ডাইনিটিকে বলেন যে, আরে চ্যামেলি, ও আমার নাতনি, তুমি কিভাবে তাকে মারতে পারো? তোমার কি ক্ষতি করেছে ও? তারপর সেই ডাইনি খুব জোরে চিৎকার করে ঠাকুমাকে বলে যে, তুমি সেদিন আমাকে বাঁচাতে আসোনি যখন আমি এই কুয়োয় ডুবে মারা যাচ্ছিলাম। তারপর আমার ঠাকুমা রেগে চিৎকার করে সেই ডাইনিকে বলে যে, তুমি এভাবে শুনবে না, ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। তারপর ঠাকুমা তার কোমরে বাঁধা থলি খুলে সেই কুয়োর ভেতরে কি একটা জিনিস ফেলে দেয়। ঠাকুমা সেই জিনিসটা সেই কুয়োর ভেতরে ফেলার সাথে সাথে সেই ডাইনি আমার পা এবং দড়ি ছেড়ে সেই কুয়োর ভেতরে পড়ে যায়। গ্রামের আরও কিছু লোকও ঠাকুমার সাথে এসেছিল,
যার কারণে দড়িটি এখন ধীরে ধীরে উপরের দিকে টেনে নিচ্ছিল। আর দড়িটি যখন উপরের দিকে উঠছিল, সেই কুয়োর নিচ থেকে খুব জোরে সেই ডাইনির চিৎকারের শব্দ ভেসে আসছিল। তখন আমার ঠাকুমা দ্রুত আমাকে সেই কুয়োর থেকে টেনে বের করে আনেন। আমি যখন কুয়োর থেকে বের হই, তখনই আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে শুরু করি। তারপর ঠাকুমা আমাকে বলেন যে, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম, তাহলে তুমি এখানে কেন এলে? এরপর সেখানে উপস্থিত গ্রামের লোকেরা আমাদের বলে যে, তোমরা সবাই এখন এখান থেকে দ্রুত চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। তারপর আমরা সবাই আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন পথে আমার মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং তিনি ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন ঠাকুমা তাকে বলেন যে, আগে বাড়ি যাই, তারপর আমি তোমাকে সব কিছু বলবো। বাড়ি যাওয়ার পর ঠাকুমা মাকে সব কিছু বললেন, কিন্তু আমার মনে তখনও অনেক প্রশ্ন জাগছিল যে কে ছিল সেই ডাইনি, কার আত্মা ছিল এবং সেখানে কি ঘটেছিল যার পরে মা এবং ঠাকুমা কুয়োর কাছে জল ভরতে যেতে বারণ করেন। তারপর আমি ঠাকুমাকে এই সব জিজ্ঞাসা করলাম এবং তারপরে ঠাকুমা আমাকে যা বললেন, এক মুহূর্তের জন্য আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসলে ঠাকুমা আমাকে বলেছিলেন যে কয়েক বছর আগের মতোই সবাই সেই কুয়ো থেকে জল আনতে যেত, কিন্তু একদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর গ্রামের চামেলি নামে এক মহিলা জল ভর্তি করতে সেই কুয়োর কাছে যান। আর জল ভর্তি করার জন্য বালতিটি উপরে তোলার সময় না জানি কিভাবে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে, তার পা পিছলে যায় এবং সেই দিন সে কুয়োয় ডুবে মারা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও তোমাদের জীবনের ঘটে যাওয়া বা তোমাদের কোনো শোনা সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com। আমরা সত্যি আরেকটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।